পিছন ফিরে তাকালে সুনয়নার দীর্ঘ জীবনের সেই ফেলে আসা দিনগুলো বড্ড ভাবিয়ে তোলে তাকে। মনে হয় সব ভুল শুধু সেই করে গেছেন, নাকি সে নিজেই প্রতি পদে পরিস্থিতির শিকার হয়ে গেছেন আজীবন। কতই বা বয়স হবে তখন, বছর 16-17 বড় জোর। গাঁয়ের এক পিসিমা সম্বন্ধ করে রথিন মাস্টারের সঙ্গে বিয়েটা দিলেন। সে আজীবন স্কুলে সাহিত্য পড়িয়েও বাড়ি ফিরে বউয়ের সখা হয়ে ওঠা তো দূর, স্বামী অবধি হয়ে ওঠাতেও যেন অনীহা। বাড়িতেও চলত তার শিক্ষকীয় শাসন আর ভৎসনা। একমাত্র কন্যা রূপাকেই প্রাণের দোসর করে বুকে আগলে বড় করতে গিয়ে কোথায় যে ফাঁক থেকে গিয়েছিল তা হয়তো ঈশ্বরই জানেন। রূপা মাধ্যমিক পাশ করতে না করতেই বাবার প্রিয় ছাত্র ইন্দ্রর প্রেমে পড়ল। ইন্দ্র তখন কলেজ পড়ুয়া, দেখতে শুনতে ভালো ঠিকই, তবে কেন জানি মনে হতো ও রূপার থেকেও রূপার শরীরের প্রেমেই বেশি পড়ছে। মায়ের চোখ এড়ালো না, যথাসম্ভব মেয়েকে সাবধান করেও বিপদ ঠেকানো যায়নি। রূপা বাবা মায়ের দিনে দিনে অবাধ্য হয়ে উঠেছিল। সে তখন ইন্দ্রের প্রেমে পাগল। নিজের হিতাহিত ভুলে নিজের ভবিষ্যতের কথা না ভেবেই ইন্দ্রের সঙ্গে পালানোর পরিকল্পনা করল। তখনও ইন্দ্র তেমন কিছু রোজগার করে না। রূপা নিজেও সবে কলেজে ভর্তি হয়েছে। রথিনবাবু মেয়ের এই আচরণ মন থেকে মানতে না পেরে আত্মহননের পথ বেছে নিলেন। তারপরেও রূপা ফিরল না। অপরদিকে ইন্দ্রর মা বাবাও এই বিয়ে না মানায় তারা ভাড়ার ঘরে জীবন শুরু করে। প্রেমের রঙিন ফানুস বাস্তবের জমিতে ধাক্কা খেতে খেতেই কেমন রং চড়তে থাকে। রূপার প্রতি মুহূর্তে মনে পড়তে থাকে মায়ের সাবধান বাণী, এখন প্রেম ভালোবাসার সময় নয়, নিজের পায়ে দাঁড়িয়ে তবেই বিয়ে করো, যাতে ভালোবাসার মানুষের সঙ্গে ভালো থাকা যায়। না, বড্ড ভুল হয়ে গেছে। ভুলটা আরও প্রকট হয় যখন ইন্দ্রের সঙ্গে ঝগড়া হয়। ইন্দ্রের অপারগতা, আর্থিক অনটন, সাংসারিক অভাব, নিজেরও অভিজ্ঞতার অভাব, তার মধ্যেই পেটের ভেতর বাড়তে থাকা পূর্ণ অবয়বটার ছোট্ট ছোট্ট লাথি, সব মিলিয়ে অশান্তির চরম সীমায় পৌঁছয়। অভুক্ত ক্লান্ত শরীরেই একদিন প্রচণ্ড প্রসব বেদনা অনুভব করল রূপা। ইন্দ্র বাড়িতেই ছিল, সঙ্গে সঙ্গে স্ত্রীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তবে রূপার ওই বেদনা সয়ে সন্তান জন্ম দেওয়ার ধকল সামলে বেঁচে থাকা আর হয়ে ওঠেনি। সে সব মায়া ছিন্ন করে। ইন্দ্র নিজের ছোট্ট ফুটফুটে মেয়েকে কোলে নিয়ে চিন্তায় পড়ে এবার তার কি করা উচিত। রূপার শেষ কাজ করার পর মেয়ে নিয়ে সোজা মাস্টারমশায়ের বাড়ি যাওয়াই স্থির করে সে। সেখানে গিয়ে নিজের সমস্ত পরিস্থিতি সুনয়না দেবীকে বলে ইন্দ্র। মেয়ে চলে যাওয়ায় যে রাগ ক্ষোভ মনে তৈরি হয়েছিল, ওর দুঃখ কষ্ট অভাব ও তারপর মৃত্যুর সংবাদ শুনে প্রচণ্ড রকম কান্নায় ভেঙে পড়লেন সুনয়না। ইন্দ্রর কোল থেকে দিন তিনেকের ছোট্ট মেয়েকে কোলে নিয়ে কোথাও যেন আপন আত্মজার সান্নিধ্য ফিরে পেলেন। মনে মনে সংকল্প করলেন এই মেয়েকে তিনিই মানুষ করবেন। মধ্য 42-এ তিনি পুনরায় মা হয়ে উঠলেন। ইন্দ্রও নিজের বাড়িতে ফিরে যায়, পরবর্তীতে ভিন রাজ্যে চাকরি নিয়ে চলেও যায়। ইন্দ্র সুনয়না ও মেয়ে পরমার সঙ্গে যোগাযোগ ক্ষীণ করতে করতে ছিন্নই করে দেয়। সুনয়নাও আর জোর করে যোগাযোগ রাখেনি জামাইয়ের সঙ্গে। তবে মাঝে মাঝে মনে হয় পরমারও তো ওর বাবার ভালোবাসা পাওয়ার একটা অধিকার আছে, যা পরিস্থিতির চাপে পড়ে শেষ হয়ে গেল। সুনয়না ভালোবাসার কোনো খামতি রাখেননি পরমার জীবনে, বরং বলা চলে কিঞ্চিত বেশি স্নেহ দিয়ে আদর দিয়ে ভরিয়ে রাখতেন তার নাতনিটিকে। অবশ্য পরমা তাকে মা বলেই ডাকত ও সকলের কাছে মা বলে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করত। পরমা লেখাপড়ায় যথেষ্ট ভালো এবং যত বড় হতে থাকে পড়াশোনার জগতেই আরও বেশি করে ব্যস্ত হয়ে পড়ে। সুনয়না তাতে খুবই খুশি হন যে পরমা অন্তত তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছে না। পরমাকে নিয়ে সুনয়না ভীষণ গর্বিত। সে বরাবরের লেখাপড়ায় ভালো, শান্ত ধীর স্বভাবের। সরকারি কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের শেষে
ভালো চাকরি নিয়ে ব্যাঙ্গালোর চলে গেলে সেই প্রথম সুনয়না পরমার জন্য কেঁদে ফেললেন। এতটুকু শিশুকে নিজের বয়সের পরিস্থিতির তোয়াক্কা না করে বুকে আগলে বড় করেছেন। সেই মেয়ে এই প্রথম তাকে ছেড়ে থাকা। পরমারও মাকে ছেড়ে ভীষণ রকম কষ্ট হলেও নতুন পাওয়া স্বাধীনতার হাতছানি তাকে মানিয়ে নিতে সাহায্য করে। সেও সারাদিন যখনই সময় পায় ফোনে খোঁজখবর নিতে থাকে মায়ের। নিত্য প্রয়োজনের দুধ থেকেই পূরণ করতে চেষ্টা করে যথাসম্ভব। তাছাড়াও সময় সুযোগ মতো 2-1 দিনের জন্য হলেও মায়ের সঙ্গে দেখা করে আসে। এর মধ্যেই তার জীবনে আসে স্বাগত। দুজনে একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়ে লিভ টুগেদার শুরু করে। পরমা সবটুকু জানায় তার মাকে। সে মাকে না জানিয়ে কিছুই পারে না। ফের আশঙ্কায় বুক কেঁপে ওঠে সুনয়নার। রূপার মতো পরমা একই ভুল করে বসলো না তো? পরমা বোঝায়, মা, এটা বিয়ে নয় যে চিরকাল একসঙ্গে থাকতেই হবে। আর যদি স্বাগত ভালো ছেলে হয়, তোমারও ওকে ভালো লাগে, তো আমরা পরে বিয়েও করে নিতে পারি। বিয়ে ছাড়াও জীবনে অনেক কিছু করার আছে মা, আর আমি জীবনে সেই অনেক কিছুটাই করতে চাই। তোমার ওই বোকা মেয়ে রূপার মতো জীবন আমি কাটাবো না। সুনয়নার মন বিক্ষিপ্ত হয়ে যায়। তবে কি বৈবাহিক প্রতিষ্ঠানের ওপর পরমা বিশ্বাস হারিয়ে ফেলেছে? ফোনে স্বাগতর সঙ্গেও মায়ের আলাপ করিয়ে দেয় পরমা। এরপর থেকে স্বাগত প্রায় সুনয়নাকে ফোন করতে থাকে, খোঁজ নিতে থাকে, কখনো এটা ওটা উপহার সামগ্রীও পাঠাতে থাকে। একবার অফিসের কাজে স্বাগত কলকাতায় এলে সোজা সুনয়নার বাড়িতেই চলে আসে দেখা করতে। এটা সুনয়নার খুব ভালো লাগে। একটা গোটা দিন স্বাগতকে কাছে পেয়ে তার সঙ্গে সামনাসামনি কথা বলে মনে হয়, এই ছেলেটি আর যাই হোক ইন্দ্রের মতো কখনোই নয়। ছেলেটি পরমার জন্য একদম সঠিক। স্বাগতের সঙ্গে পরমার পছন্দের খাবার এটা ওটা পাঠিয়ে দিলেন সুনয়না দেবী। পরে পরমাকে ফোন করে সুনয়না বলে যে এই ছেলেটা খুব ভালো, তুই নিশ্চিন্তে বিয়ে করতে পারিস একে, তুই খুব সুখী হবি এর সঙ্গে। পরমা প্রতিবাদ করে ওঠে, না মা, আমি এখনই বিয়ে করব না। বিয়ে, সংসার, বাচ্চা এসবেই আমি আটকে থাকতে চাই না। আমি সারা পৃথিবী ঘুরবো আমার মাকে নিয়ে। তোমাকে অনেক ভালো রাখবো। কী বা পেয়েছো তুমি? সারা জীবন তো শুধু কষ্ট করে গেছো। এখন অন্তত আমি তোমাকে ভালো রাখতে চাই মা, আমাকে এসবে জড়িও না। সুনয়না আর বেশি কিছু না বলে ফোন রেখে দেন। এর কিছুদিন পর পরমা নিজের পুরনো চাকরি ছেড়ে একটি বিদেশি কোম্পানিতে যোগ দেয়। কোম্পানি থেকে তাকে নতুন প্রজেক্টের কাজে কিছুদিনের মধ্যেই লন্ডনে পাঠানোর কথা হলো। মাঝে অল্প কিছুদিন ছুটি নিয়ে পরমা চলে এলো মায়ের কাছে। মাকে অনেক কিছু তার দেওয়ার আছে, এতদিন সে শুধু নিয়েই এসেছে। সে চুপি চুপি মায়ের জন্য একটা সুন্দর ফার্নিশ ফ্ল্যাট কিনে রেখেছে। পরমা এসেই মাকে নিয়ে মায়ের নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সেই ফ্ল্যাটে গিয়ে উঠল। সুনয়না আশ্চর্য হয়ে যান, এইটুকু মেয়ে তাকে আজ নতুন ফ্ল্যাট কিনে দিল। এ অকল্পনীয় তার কাছে। আনন্দে চোখে জল এসে যায় তার। পরমা মাকে নতুন স্মার্টফোন কিনে দিয়ে ছুটির কয়েকদিনে বেসিক ব্যবহার করা শিখিয়ে দিয়ে আবার কাজের জায়গায় ফিরে যায়। সুনয়নার খুব ভালো লাগতো ঠান্ডা ঘর। খুব ইচ্ছে করতো ঘরে অন্তত একটা কুলার কেনে। সেখানে তার নাতনি তার শোবার ঘরে, বসার ঘরে 2টো এসি লাগিয়ে দিয়েছে। তার জন্য সারাদিনের কাজের লোক রেখে দিয়েছে। সুখের মোড়কে বৃদ্ধ জীবনটা মুড়ে দিয়েছে মেয়েটা। সত্যি তার পরিশ্রম সার্থক। একা হাতে পেনশনের সামান্য আয়ে মেয়েটাকে বড় করাটাও একটা চ্যালেঞ্জ ছিল তার কাছে। শুধু 2 হাত জুড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেছেন আর কিছু বছর যাতে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারেন, মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারেন। আজ তার সেই প্রার্থনা পূর্ণ হয়েছে। আজ তার কাছে এই ফ্ল্যাট শুধু একটা 3 BHK নয়, এটা তার সব পেয়েছি দেশ। এইসব ভাবতে ভাবতেই নতুন পাওয়া ফোনটা সুরে সুরে বেজে উঠল।
স্ক্রিন জুড়ে পরমার মুখ দেখা যাচ্ছে। ছোট্ট টাচে ফোনটা ধরলেন সুনয়না। ওপার থেকে পরমা বলে উঠল, মা কি করছো? তোর কথাই ভাবছিলাম মা, আমার নাতনিটা আমাকে কত সুখে রেখেছে সেটাই ভাবছিলাম। ইস, আবার নাতনি? আমি তোমার মেয়ে বলেছি না? একদম, তুই আমার মেয়ে। তবে এবার বলি কি, একটা বিয়ে কর মা। দুদিন পর জামাই ষষ্ঠী, সবাই কত আনন্দ করবে, শাড়ি পাওনা হবে, আর আমার বাড়ি জামাইও আসবে না আর শাড়িও। মুখের কথা কেড়ে পরমা বলে, ও এই কথা, তোমার শাড়ি তো পাওনা হওয়াই উচিত কাল জামাই ষষ্ঠী যখন। ওকে, আমি তোমার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠাচ্ছি, তোমার যেটা ইচ্ছে যটা ইচ্ছে শাড়ি পছন্দ করে আমাকে বলো, বুঝেছ? দূর পাগলি, শাড়ি কি সব কিছু হলো? জানি না, আমি লিঙ্ক পাঠিয়েছি, এখন ফোন রাখলাম। 1 ঘন্টা পরে ফোন করব, তার মধ্যে তুমি শাড়ি পছন্দ করে রাখো কিন্তু মা। রাখছি। শোন, ফোনটা কেটে গেল। পাগলি মেয়ে একটা বলে পরমার পাঠানো লিঙ্কে ঢুকে শাড়ি পছন্দ করতে লাগলো সুনয়না। একটা হালকা আকাশি রঙা ঘিচা শাড়ি পছন্দ হয়েছে সুনয়না। তবু মেয়ের মন ভরেনি। সে ওই আকাশি রঙাটার সঙ্গে আরও 2টো পিওর সিল্ক পছন্দ করে একসঙ্গে 3টেই পাঠানোর বন্দোবস্ত করেছে ঠিক জামাই ষষ্ঠীর দিনেই। ষষ্ঠীর সকালে হালকা করে এসি চালিয়ে একটা গল্পের বই হাতে বসে আছে সুনয়না। আজ ফলার খাওয়া, রান্নার ঝামেলা নেই, তাই সারাদিন থাকার মেয়েটা নিজের মেয়ের বাড়ি গিয়েছে তার সাধ্যমতো জামাইকে কিছু উপহার সামগ্রী দিয়ে ষষ্ঠী পালন করতে। সকালেই পরমার অর্ডার করা শাড়িগুলো আসার কথা। এমন সময় কলিং বেল বেজে উঠতে দরজা খুলে দেখে স্বাগত দাঁড়িয়ে, হাতে মিষ্টির বাক্স। সুনয়না এসো এসো করে ভেতরে এনে বসায় স্বাগতকে। মনে মনে খুব আশ্চর্য হয়। এমন সময় স্বাগত সুনয়নার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, আপনার মেয়ে আমাকে বিয়ে করুক আর নাই করুক, আমি তাকে নিজের স্ত্রীর মর্যাদায় দিয়েছি সব সময়। আজ খুব ইচ্ছে হলো আপনার সঙ্গে দেখা করি, তাই চলে এলাম। সুনয়না সস্নেহে স্বাগতর মাথায় হাত রেখে বলে, বেশ করেছ, আজকের দিনে আমারও খুব মনে হচ্ছিল তোমার কথা। কি বলি, পরমা ভীষণ রকম কেরিয়ার সচেতন, ও বিয়ে করতেই চায় না। হয়তো ওর মা বাবার বিবাহিত জীবনের কথা শুনেই এমন মনোভাব, জানি না। এমন সময় পরমা ফোন করে মাকে। ফোন ধরেই উচ্ছ্বাসের সঙ্গে বলে ওঠে সুনয়না, স্বাগতর আসার কথা। শুনেই পরমা ফোনটা স্বাগতকে দিতে বলে। ইতিমধ্যে আবার দরজায় কলিং বেলের আওয়াজ। ডেলিভারি ম্যান। ফোনে পরমা স্বাগতকে বলে, কী রে, আমাকে ছেড়েই জামাই ষষ্ঠী খেতে চলে গেলি? তোর একটু লজ্জাও করলো না? আর তোর জন্যে খরচা করে কিনা আমি শাড়ি কিনে পাঠাচ্ছি। শোন, শাড়ির দামটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবি। আর আজ যখন মায়ের কাছে গিয়েছিস, তো সামনের বছরের শেষে একটা ভালো দেখে বিয়ের জন্য ডেট দেখে রাখ, বুঝলি? স্বাগত খুব কিন্তু করে বলে, সে শাড়ির দাম তোকে দিয়ে না হয় দেব, কিন্তু বিয়ের ডেট কার জন্য দেখব? তুই তো বিয়ে করবি না। না বিয়ে করে আমার উপায় আছে? মা মন খারাপ করছে তার জামাই ষষ্ঠী করা হচ্ছে না বলে। তুই মন খারাপ করে হাজির হয়ে যাচ্ছিস মায়ের ফ্ল্যাটে। আর আমারও ভালো লাগছে না রে তোদের ছেড়ে, কতদিন মাকে দেখিনি। এবার কলকাতায় একটা চাকরি খুঁজে নেব, মায়ের কাছেই থাকবো। বিয়ে করবি আমায়? আরও কিছু কথার পর ফোন রেখে দেয়। সুনয়না 3বার শাঁখে ফুঁ দিয়ে আশীর্বাদ করে স্বাগতকে। ফোন করে স্বাগতর মনোমতো খাবার অর্ডার দেয়, আর তারপরেই পাঁজি নিয়ে বসে পড়েন একটা ভালো তারিখ ঠিক করতে। মেয়ে তার বিয়ে করতে রাজি হয়েছে। আজই স্বাগতকে সঙ্গে নিয়ে ওর মা বাবার সঙ্গে কথা বলতে যেতে হবে। আজকে যে বড্ড ব্যস্ত সুনয়না, তিনি যে পরমার মা। সত্যি তিনি আজ সর্বসুখী। ঈশ্বর তাকে জীবনে সব সুখ দিয়েছেন। রচনা
সোমা ত্রিবেদী। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।